والسلام على رسول الله وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم وكذلك جعلناكم أمة وسطا لتكونوا شهداء على الناس ويكون الرسول عليكم شهيدا বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির রায়গঞ্জ উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই এসএসসি দাখিল সমমান পরীক্ষায় জিপিএ 5 প্রাপ্ত শিক্ষার্থীদের সম্বর্ধনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, রায়গঞ্জ উপজেলার বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সভাপতি জনাব মাসুদ রানা, এখানে বিশেষ অতিথি হিসেবে জামাত ইসলামের নেতৃবৃন্দ আছেন, ছাত্র শিবিরের নেতৃবৃন্দ আছেন কেন্দ্র, জেলা এবং উপজেলা লেভেলের, সম্মানিত সুধীজন, অভিভাবক অভিভাবিকাবৃন্দ এবং যাদের উদ্দেশ্যে আজকের এই আয়োজন, সে সকল কৃতি শিক্ষার্থী ছেলে এবং মেয়েরা, সাংবাদিক ও মিডিয়া কর্মীবৃন্দ, জুলাই যোদ্ধারা যারা আছেন তাদের মধ্যে থেকেও আছেন সমন্বয়ক আছেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কেউ থাকলে এবং সর্বস্তরের উপস্থিতি। এতক্ষণ পর্যন্ত আমরা অনেক গুরুত্বপূর্ণ আলোচনা, দিক নির্দেশনামূলক, বিশেষ করে যেই মহান প্রতিষ্ঠান মানুষ গড়ার কারিগর বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সম্পর্কিত অনেক গুণীজনদের কাছে এবং যারা এই সংগঠনটি নেতৃত্ব দেন তাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সংগঠনটির সম্পর্কে অনেক নির্দেশনা, অনেক বিষয় আমরা জ্ঞাত হয়েছি। বিশেষ করে এই রায়গঞ্জেরই কৃতি সন্তান বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সহকারী প্রচার সম্পাদক কৃতি ছাত্র তরিকুল ইসলাম ইসলামী ছাত্র শিবির কি করে সে অল্প সময়ের মধ্যে অনেক বিষয়কে আমাদের সামনে তুলে ধরেছে। আমার কাছে মনে হয় যারা এখানে অভিভাবক অভিভাবিকা আছেন, এই কাজগুলো শিবির করে বাংলাদেশের কোনো ছাত্র সংগঠন অথবা যে কোনো সংস্থা এই ধরনের প্রোগ্রাম তাদের আছে বলে আমরা তো এদেশেই চলাফেরা করি, আমার জানা নেই। আপনাদের কারো জানা আছে? তো সুতরাং মানুষ গড়ার যে কারিগর, মানুষ গড়ার যে আঙ্গিনা, মানুষ গড়ার যে বিশ্ববিদ্যালয় বা বিদ্যালয়, এটা বাংলাদেশের এর বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এই শুধু এর তুলনা, আর কোনো সংগঠন নাই। এরা শুধু গড়তে জানে, এরা শুধু গড়তে জানে। আমি আপনাদেরকে তো বলি, আর অনেকেই আছে গড়া জিনিসকে ভাঙতে জানে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পানি পান করানোর ব্যবস্থা করে দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। আপনারা দেখেছেন না মিডিয়াতে? কি বলে দেখেছেন আপনারা? কেউ দেখেন নাই? সেই পানি খাওয়ার ফিল্টারটা প্রতিপক্ষ ছাত্র সংগঠন নিজেরা তো দিতে পারেই নাই, দেওয়া আছে সেটাকে খুলে নিয়ে সেটা দূরে রেখে এসেছে। এরা গড়তে পারে আর তারা যারা এই কাজগুলো করে তারা ভাঙতে পারে। এটাই আমরা আমাদের বাংলাদেশে দেখি। আমাদের অনেকেই আছে গড়ার চাইতে ভাঙ্গার কাজটি বেশি করে। কারণ যেই চেতনা, যেই বিশ্বাস, যেই গুণ, যেই কোয়ালিটি, যেই বৈশিষ্ট্য থাকলে জাতির প্রতি, দেশের প্রতি, নিজের প্রতি কর্তব্য সৃষ্টি হয়, নিজের দায়িত্ব এবং রেসপন্সিবিলিটি সম্পর্কে আমাকে সচেতন করে, সেই শিক্ষাটির অভাব যাদের মধ্যে আছে তাদের দ্বারা কখনো দেশ গড়ার কাজ, মানবতার কাজ কখনো প্রতিষ্ঠিত হয় না। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির তারা নিজেদের উদ্যোগে, নিজেদের পরিকল্পনায়, নিজেদের কারিকুলামে
বাংলাদেশের প্রচলিত শিক্ষা দীক্ষা ইত্যাদি যা আছে তার সাথে তারা নিজেদেরকে এই জায়গাতে ডেভেলপ করার জন্য, নিজেদেরকে এই জায়গায় প্রশিক্ষিত এবং শিক্ষিত করে জাতির প্রতি তাদের দায়িত্ব এবং কর্তব্যকে তারা সবসময়ের জন্য তুলে ধরে রেখেছে। এই জন্যই বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বাংলাদেশকে গড়ার কাজেই তাদের সকল শক্তি তারা নিয়োগ করে। রাজনৈতিকভাবে যে ভাষাটি বলা হয়, রাজনৈতিক কথা যে বলা হয়, একজন বলেছেন যে এই রাজনৈতিক যেই কর্মকাণ্ড বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির লেস দেন 10%, 5 থেকে 10% এটুকুন তারা চর্চা করে। বাকি 90% তারা নিজেদেরকে গড়ার সকল ক্ষেত্রে নিজেদেরকে যোগ্য এবং দক্ষ, সৎ এবং সততার উপরে নিজেদেরকে তৈরি করার জন্য তাদের সকল প্ল্যান প্রোগ্রামগুলো, যার কিছু অংশ তরিকুল ইসলাম তুলে ধরেছে। আমার কাছে মনে হয় যারা সম্মানিত অভিভাবক অভিভাবিকা আছেন, আপনাদের বোধহয় দ্বিধা থাকার কথা নয়। আপনার সন্তানের যদি আপনি কল্যাণ চান, প্রকৃত কল্যাণ চান, প্রকৃত সফলতা চান, আপনার সন্তানের এই সফল, আপনি ইনক্লুডিং ইউ প্যারেন্টস, আপনি পিতামাতার সহ আপনার সন্তানের সফলতা যদি আপনি চান, তো অন্তত পক্ষে বাংলাদেশের পার্সপেক্টিভে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ছাড়া আর কোনো প্রতিষ্ঠানের সাথে যুক্ত হওয়া আপনার ছেলে মেয়ে এবং আপনার সফলতার জন্য নিরাপদ নয়। আসলে প্রকৃত সফলতাটা কি জানেন? একেবারে আসল চূড়ান্ত সফলতা সেটা আল্লাহ বলেছেন কোরআনে 185 নম্বর আয়াত, যে ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। যারা নিজেদেরকে নরক থেকে, জাহান্নাম থেকে মুক্ত করে প্যারাডাইস এবং জান্নাতে প্রবেশ করতে পারলো বা করাতে পারলো, দে আর সাকসেস, তারাই হচ্ছে সফল। আর এটাই প্রকৃত সফলতা, এটাই মহান সফলতা। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আপনার সন্তানকে এবং আপনার সন্তানদের মাধ্যমে আপনাদেরকে এই প্রকৃত সফল করে গড়ে তোলার জন্য তারা কাজ করে। জাগতিক সফলতা এবং পারলৌকিক সফলতা, তাদের প্ল্যান প্রোগ্রাম কারিকুলামের মধ্যে এই উভয়বিধ সফলতার এক বিরাট সিলেবাস রয়েছে, এক বিরাট প্রশিক্ষণ রয়েছে, এক বিরাট শিক্ষা আছে। এই জন্যই আমি ব্যর্থহীনভাবে বলেছিলাম বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থা, তাদের তুলনা তারা নিজেরাই, তারাই তাদের বিকল্প, অন্য কোনো বিকল্প বাংলাদেশের জমিন আর কেউ নেই। সুতরাং আপনাদেরকে ভেবে দেখার জন্য অনুরোধ করছি। কিছু কিছু ভাইয়েরা আছেন, অভিভাবকরা আছেন, যে ইসলামী ছাত্র শিবির যেই কৃতি ছাত্রদেরকে সম্বর্ধনা দেওয়ার জন্য আয়োজন করছে, ওখানে রাজনীতি নিয়ে আলোচনা হবে না তো? এক অভিভাবক বলছেন, মনে করেন ভাই আপনি নিজেকে রাজনীতির বাইরে, আপনি নিজে কি রাজনৈতিক শিকারের ঊর্ধ্বে? আপনি কি রাজনৈতিক দ্বারা নিজে প্রভাবান্বিত নন? আপনার পরিবার কি রাজনৈতিক দ্বারা প্রভাবান্বিত নন? সুতরাং আপনি এরকম ইল চিন্তা, আপনি এরকম মানে একটি রুগ্ন চিন্তা কেন লালন করেন? রাজনীতি আপনার জীবনের একটি অংশ। সুতরাং এই জায়গাতে আপনি যদি, আমি যদি এবং আমার সন্তানকে যদি আমি সৎ এবং সততার রাজনীতি থেকে যদি তাদেরকে আমি নিজে দূরে থাকি, তাদেরকে দূরে রাখি, তাহলে ওই রাজনীতির ওই জায়গাটা তো ফাঁকা থাকবে না। যারা এসে ওই রাজনীতির নেতৃত্ব দেবে, জায়গাটি দখল করবে, তারা গোটা দেশটাকে জাহান্নাম বানিয়ে ছাড়বে, যেটা আমাদের বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি। 1971 সালে পশ্চিমারা আমাদের পূর্ব পাকিস্তানের জনগণের প্রতি বৈষম্য করত, আমাদের উপর অপশাসন চালিয়েছে, আমাদের দেশ থেকে সম্পদ নিয়ে নিজেরা সেখানে কম দামে কনজিউম করেছে। আমরা আমাদের দেশে জন্ম নেয়, আমাদের এই এলাকাতে জন্ম নেয়, আমরা সেটা বেশি দামে কনজিউম করি। এই বৈষম্য দূর করার দাবিতে গোটা জাতি ঐক্যবদ্ধ হয়ে অনেক রক্ত এবং এক সাগর রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা ছিনিয়ে এনেছিলাম। এরপরে 1971 বলে একটি স্বাধীন দেশে আমরাই তো শাসন করেছি,
সেই শোষণ, সেই বঞ্চনা, সেই নিপীড়ন, সেই বৈষম্য কি দূর হয়েছে? তখনও জেনারেলরা শাসন করত, শোষণ করত, এবং রাজনৈতিক নেতারা তখন শাসন করত, শোষণ করত। ৭১-এর পরও সেই জেনারেলরাই আমাদের এই দেশকেও শাসন করেছে, আর ওই রাজনৈতিক নেতৃবৃন্দই আমাদের দেশকে শাসন করেছে। লোক একইগুলো আছে, হয়তো তাদের পরিচিতিগুলো পরিবর্তন হয়েছে, কিন্তু কাজের কোনো পরিবর্তন হয় নাই, আর জনগণ তাদের মুক্তি পায় নাই। শোষণ থেকে, নিপীড়ন থেকে, নির্যাতন থেকে তারা কখনো বঞ্চিত থেকে তারা নিষ্কৃতি পায় নাই। এই সব কিছু আপনি আর আমি যারা ভালো মানুষ, এই যে রাজনীতির প্রতি আপনার এই উন্নাসিকতা, আমাদের এই উন্নাসিকতাই আমাদেরকে এই পর্যায়ে নিয়ে গেছে। সুতরাং সেই জায়গাতে আমাদেরকে ভাবতে হবে, চিন্তা করতে হবে, প্রত্যেককেই সৎ এবং সততার রাজনৈতিক সচেতন হতেই হবে। দেশটাকে যদি আমরা একটা মানবিক দেশটাকে যদি আমরা একটা ইনসাফপূর্ণ সমাজ, একটা ইনসাফপূর্ণ রাষ্ট্র যদি আমরা প্রতিষ্ঠা করতে চাই, একটি কল্যাণ রাষ্ট্র যদি আমরা সত্যিকার অর্থে চাই, যেখানে এই দেশের, এই ভূখণ্ডের সকল মানুষ ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই যার যার অধিকার, যার যার পাওনা তারা ভোগ করবে সম্মানের সাথে। সুতরাং সেই জন্য বলছি, সম্মানিত ভাই এবং বোনেরা এবং ছাত্র এবং ছাত্রীগণ, তোমাদের শিক্ষার পাশাপাশি সৎ, যোগ্য, দক্ষ হয়ে গড়ে উঠতে হবে। তোমার শিক্ষা ব্যবস্থার মাধ্যমে তোমাকে যেই জ্ঞান দেওয়া হয়, যে জ্ঞান দেওয়া হয়েছে, যার কিছু উদাহরণ তুলে ধরেছে তরিকুল ইসলাম, সেখান থেকে কতটুকুন জ্ঞান আমরা পাবো তা গত সময় আমরা বিভিন্ন ইউটিউবে দেখেছি, ব্যাঙ্গের মতো লাফানো, এটা করা সেইটা করা ইত্যাদি, এগুলো আমরা দেখেছি। কি বলেন, দেখি নাই? নৈতিকতার কোনো জায়গা সেখানে নেই, বরং যেই জায়গাগুলো থেকে আমি নৈতিকতা শিখব সেটাকে তার কাউন্টার হিসেবে দাঁড় করানো হয়েছে। সুতরাং বাইরে থেকেই আমাকে সততা এবং নৈতিকতা এবং চরিত্র শিখতে হবে। সেই শিক্ষা গ্রহণ করার, সেই প্রশিক্ষণ নেওয়ার, আবারও বলছি, একমাত্র প্রতিষ্ঠান বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এবং বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থা। ছেলেদের জন্য ছাত্র শিবির, মেয়েদের জন্য ছাত্রী সংস্থা। আপনার ছেলে বা আপনার মেয়েকে সৎ, যোগ্য, দক্ষ, নৈতিকতা সম্পন্ন, উন্নত চরিত্র এবং অনুপম আচরণ এবং আদব কায়দার প্রশিক্ষণ দিয়ে একটি অনন্য ছেলে হিসেবে, মেয়ে হিসেবে, একটি অনন্য নাগরিক হিসেবে, সৎ এবং যোগ্য, দক্ষ নাগরিক হিসেবে তারা গড়ে উঠবে। বাংলাদেশ এরকম সৎ নেতৃত্বের অভাবের কারণে, অসৎ নেতৃত্বের অধীনে বাংলাদেশটি পরিচালিত হওয়ার কারণে আমাদের সমাজে ঘুষ, সুদ, দুর্নীতি, দখলবাজ, টেন্ডারবাজ, মাদকতা থেকে অসংখ্য অপরাধ প্রবণতা এবং অপরাধের চিত্র আমাদের সমাজকে কুড়ে কুড়ে খাচ্ছে, আমাদের শান্তি বিনষ্ট করছে, আমাদের নিরাপত্তা বিঘ্নিত করছে। মানুষ অশান্তির মধ্যে, অস্থিরতার মধ্যে, নিরাপত্তাহীনতার মধ্য দিয়ে তাদের জীবন অতিবাহিত করছে। তারই শেষ অংশ ছিল গত 17 বছর। 4 জুলাই আসলো, অগাস্ট আসলো, এদেশের ছাত্র জনতা কোটা আন্দোলন দিয়ে, বৈষম্য বিরোধী আন্দোলনে, শেষ পর্যন্ত ফ্যাসিবাদ মুক্তির আন্দোলনে গোটা জাতি ঐক্যবদ্ধ হলো। যে কয়েকটি বড় বড় বিষয়ের উপরে, তার মধ্যে একটি ছিল সংস্কার, মানে প্রচলিত যেই নেতৃত্ব আছে সেই নেতৃত্বের সংস্কার হতে হবে। প্রচলিত যে প্রশাসনিক ব্যবস্থা আছে, এই প্রশাসনিক ব্যবস্থায় সংস্কার আনতে হবে। প্রতিষ্ঠিত যে বৈষম্য আছে সকল জায়গাতে, ছেলে মেয়ের মধ্যে, ধর্ম বর্ণের মধ্যে, শ্রমিকদের মধ্যে, সর্বক্ষেত্রে যে বৈষম্য রয়েছে, সেই বৈষম্য দূর করার জন্য গোটা জাতি জুলাইয়ের এই বিপ্লবে, জুলাই অভ্যুত্থানে গোটা জাতি ঐক্যবদ্ধ হয়েছে যে বৈষম্য দূর হতে হবে আর জাস্টিস প্রতিষ্ঠা হতে হবে। এই জন্য ছাত্রদের একটি বড় স্লোগান ছিল, উই ওয়ান্ট জাস্টিস। 1 বছর হতে চলল না, সেই ছাত্রদের মধ্যে কাউকে যখন আবার দেখি
যে আজকে যা আগে ছিল সেইখানেই তারা ফিরে যাচ্ছে। তখন জুলাই বিপ্লবে যারা জীবন দিয়েছে, আজও হাজার হাজার ছেলেমেয়েরা, হাজার হাজার ভাই বোনেরা, হাজার হাজার ছাত্র ছাত্রীরা অসুস্থ অবস্থায় পঙ্গু হয়ে, পা হারা হয়ে, চোখ দৃষ্টিহারা হয়ে তারা এখনো কাতরাচ্ছে। তাদের চোখের সামনেই জুলাইয়ের বিপ্লবের সেই চেতনাকে এটাকে ভুলণ্ঠিত করার জন্য, এটা থেকে জাতির বিবেককে, জাতির চোখ এবং দৃষ্টিকে ফিরিয়ে আবার পুরনো কায়দায় ফ্যাসিস্টের দিকে যাবার জন্য একদল যুবক, তরুণ, এমনকি ছাত্রদেরকেও দেখছি তারা সেদিকে ধাবিত হচ্ছে। কথা ঠিক না ঠিক? এটা কেউ আছে কি না? নাকি আপনারা এলাকা কেউ কিছুই তো বলতেছেন না? আমি এমনি বলতেছি, চাঁদাবাজ বন্ধ হয়েছে, চাঁদাবাজ হচ্ছে না, কি বলছেন? চাঁদাবাজ হচ্ছে কি না? তো সুতরাং তারপর আরও দখলবাজ ইত্যাদি এখনই আমাদের ছাত্র শিবিরের জেলা সভাপতি আমাকে দেখালেন, এখনই তার ফেসবুকে। সিলেটে, ওই যে সিলেটে যেই জায়গাগুলোতে পাথর আছে, ওখানে যারা দেখেছেন, জাফলং যারা দেখেছেন, গেছেন, পাথরের উপরে হাঁটি, এমনকি যেই নদীটা পানি আছে, পানির নিচ দিয়েও পাথর, তার উপর দিয়ে হেঁটে হেঁটে এখানে ওখানে যাই। আজকে ওর দুইটা চিত্র দেখালো। এইটা হচ্ছে এই পাথরগুলো এখান থেকে চুরি করে সরিয়ে নেওয়ার চিত্র, আর পাথর যখন ছিল তখনকার চিত্র। কারা করছে? ফ্যাসিস্টরা তো নেই। এখন তো বাংলাদেশে তারাই আছে যারা জুলাই বিপ্লব সাধন করেছিল। তাহলে কারা করছে এগুলো? সুতরাং ভাইয়েরা আমার, বোনেরা আমার, আমাদেরকে ভাবতে হবে, একটি জায়গায় আমরা এসেছিলাম, কিন্তু আমাদের অসচেতনতার অভাবে, আমাদের কিছুটা লোভ লালসার অভাবে, কিছুটা আমাদের নৈতিকতার থেকে আবার একটু পিছলে যাওয়ার কারণে আবার আমার আগের রিজমের দিকে যেন দেশটা যাচ্ছে, এই আশঙ্কায় আমরা শঙ্কিত। সুতরাং আমরা উদাত্ত আহ্বান জানাবো, যেই সংস্কারের দাবি উঠেছিল যেটা জাতির পক্ষ থেকে, সেই সংস্কারকে বাস্তবায়ন করতে হবে। বৈষম্যপূর্ণ অবস্থা, এটাকে দূর করতে হবে এবং বিচার হতে হবে যারা অন্যায়ভাবে। আজও তো ইউটিউবে সেই নির্যাতনগুলোর কথা, আমার ভাইয়ের, আমার তরুণের, আমার ছাত্রের, এবং সেই ছাত্রের নির্যাতন যখন করছে তখন টিচাররা, শিক্ষিকারা পুলিশের সাথে গোলমাল করছে, আমার ছেলেকে আমি তোমাকে করতে দেব না। এগুলো আমরা ভুলে যাচ্ছি। সেই জায়গায় ফিরে এসে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে, এই দেশটাকে যাতে করে আমরা অসৎ নেতৃত্বের অধীনে এই দেশটিকে আগের অবস্থায় আমরা ফিরে যেতে এদেশের জনগণ দেবে না। কি বলেন, ঠিক না ঠিক? না, দুর্বল কথা, দুর্বল আপনাদের আওয়াজটা দুর্বল না? আমরা কি আগের রিজমে ফিরে যেতে চাই? তারা না হলে আগের যেই জায়গায় জুলাইতে ছিলাম ওই জায়গায় আমাদের দাঁড়িয়ে থাকতে হবে, শক্ত অবস্থান নিয়ে। সুতরাং আপনাদের প্রতি সেই আহ্বান রাখছি, ছাত্রছাত্রীদেরকে বলছি, লেখাপড়া যে কৃতিত্ব অর্জন দিয়ে শুরু হয়েছে, তার পিছনে তোমার পিতামাতার অনেক অবদান রয়েছে, তোমার শিক্ষকদের অবদান রয়েছে, এমনকি পাড়া প্রতিবেশীর অবদান আছে। কারো ছেলে বা মেয়ে যখন ভালো ছাত্রী হয়, তখন পাড়া প্রতিবেশীর লোকেরা, অমুকের মেয়েটা খুবই ভালো, অমুকের ছেলেটাও ভালো, তারা তখন তোমার অজান্তেই সে তোমাদের জন্য দোয়া করে। সুতরাং তাদের প্রতি তোমাদের কমিটমেন্টগুলো ঠিক থাকতে হবে, তোমাদের এই কৃতিত্ব ধারণ করতে হবে, ধরে রাখতে হবে। এই জন্য আমাদের কাজ করতে হবে, আর নিজেদেরকে সৎ এবং যোগ্য হিসেবে আমাদের গড়ে উঠতে হবে। আর মনে রাখতে হবে, ইতিহাস থেকে, ঐতিহ্য থেকে আমাদেরকে বিচ্ছিন্ন হওয়া যাবে না। আমি কোন ইতিহাসের কথা বলছি? আমাদের অনেকেই বলেছেন যে সফল মানুষের একমাত্র উদাহরণ হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদর্শবান মানুষের একমাত্র উদাহরণ হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার হাতে গড়ে ওঠা একদল মানুষ, যারা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সফল ছিলেন, যারা যুদ্ধের ময়দানে সফল ছিলেন, যারা কূটনীতিতে সফল ছিলেন, যারা কৃষিকার্যে সফল ছিলেন এবং পরস্পরের লেনদেন, আচার আচরণের সর্বক্ষেত্রে যারা উদাহরণ সৃষ্টি করেছিলেন। উসামা ইবনে যায়েদ মাত্র 17 বছরের যুবক ছিল,
এখানে যারা আজকে ম্যাট্রিক পাস করেছে তাদের বয়স নিশ্চয় 17 বছর হয়েছে। কি হয়েছে না? অধিকাংশের হয়েছে, ছেলে বা মেয়ে। তা তোমার বয়সের একজন উসামা ইবনে যায়েদ রাসূলের কাছে শিক্ষা নিয়েছিলেন। কোনো সমর বা কোনো মিলিটারি একাডেমিতে তিনি আলাদা লেখাপড়া করেন নাই, যুদ্ধের উপরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শিক্ষা নিয়েছে উসামা ইবনে যায়েদ। তাকে রোমানদের মতো একটি সুসজ্জিত, একটা সুসংগঠিত রাষ্ট্রের সুসজ্জিত সেনাবাহিনীর বিরুদ্ধে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সেনাপতি নিয়োগ করেছিলেন। মুহাম্মদ বিন কাসেম, আমি তোমাদের ইতিহাসের কথা বলছি, যে ইতিহাসের ধারাবাহিকতায় তুমি আব্দুল্লাহ, তুমি ওমর ফারুক, তুমি মাহবুবা, তুমি অমুকে, তুমি তমুক। মুহাম্মদ বিন কাসেম 18 বছর বয়সে সিন্ধু জয় করেছে। ভারতবর্ষের একটি বিরাট এলাকায় তার নেতৃত্বে বিজয় হয়েছে। তোমরা সেই ইতিহাসের অংশ, যাদের শিক্ষক এসেছিলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, হাজার হাজার হাদিস যার মুখস্থ ছিল, হাজার হাজার শিক্ষার বিষয়বস্তু, আলোচ্য সূচি যার মুখস্থ ছিল, সাহাবায়ে কেরাম হাজার হাজার সাহাবা যার কাছে শিক্ষা গ্রহণ করতেন। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুরু করে আব্দুল্লাহ ইবনে ওমরের মতো তরুণ ছেলে যাদের বয়স 10-11 বছর থেকে শুরু হয়েছিল, আব্দুল্লাহ ইবনে আব্বাসের মতো যাদের বয়স ছিল 12-13-14 বছরের, এরা শিক্ষায়, দীক্ষায়, আদব কায়দায়, শিষ্টাচার সর্বক্ষেত্রে একটি পূর্ণাঙ্গ মানুষ হিসেবে নিজেদেরকে গড়ে তুলেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রী ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর মেয়ে হাফসা রাদিয়াল্লাহু আনহা, তাকে রাসূল বলছেন আব্দুল্লাহ ইবনে ওমর সম্পর্কে, তার বয়স 12-13 বছর, বলছে তার বোনের কাছে বলছে যে আব্দুল্লাহ কত উত্তম একজন তরুণ হতো যদি সে রাতের বেলায় তাহাজ্জুদের নামাজ পড়ত। ফরজ তো পড়েই, শুধু তাহাজ্জুদের নামাজ পড়তো, তাহলে সে আরো চমৎকার একজন তরুণ হতো। রাসূল যখন এই অভিব্যক্তি হাফসা রাদিয়াল্লাহু আনহার কাছে বললেন, হাফসা তখন ছোট ভাইকে ডাক দিয়ে বললেন, আব্দুল্লাহ তোমার সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, এই কথা আমার বোনের কাছ থেকে শোনার পরে মৃত্যুর আগের দিন পর্যন্ত আমি তাহাজ্জুদের নামাজ কোনো রাতে আমি ছেড়ে দেই নাই। সুতরাং সেই ইতিহাসের কথা বলছি, যারা মানুষের জীবনে, মানবতার অঙ্গনে যারাদের তুলনা তারাই ছিলেন, আমরা তারই ধারাবাহিকতায় আছি। সুতরাং আসুন আমরা এইরকম একদল সৎ, যোগ্য, দক্ষ লোকদের নেতৃত্বে প্রতিষ্ঠার মাধ্যমে আমাদের এই প্রিয় বাংলাদেশকে আমরা একটি মানবিক দেশ, একটি ইনসাফপূর্ণ দেশ, একটি কল্যাণ সমাজ, একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করি। এবং এই জন্য আমরা সকলে ঐক্যবদ্ধভাবে চেষ্টা করি, যেখানে মুসলিম, অমুসলিম, ধর্ম, বর্ণ, উচ্চ বর্ণ, নিম্ন বর্ণ, প্রথম কথা হচ্ছে ইসলামে উচ্চ বর্ণ নিম্ন বর্ণ বলতে কিছু নেই। সংখ্যালঘু, সংখ্যাগুরু বলছি, ইসলামের ইতিহাসে, ইসলামের পরিভাষায় কোনো দেশের নাগরিকের মধ্যে সংখ্যালঘু আর সংখ্যাগুরু এই পরিভাষা নেই। সকলে মিলে তারা সুখে, শান্তিতে, নিরাপত্তায় বসবাস করবে, থাকবে। আমরা এইরকম একজন শাসক চাই, এরকম সৎ এবং জবাবদিহিমূলক, যারা নিজের প্রতি কমিটমেন্ট, নিজের প্রতি যারা দায়বদ্ধ, মানুষের প্রতি যারা দায়বদ্ধ, সর্বোপরি মহান সৃষ্টিকর্তার কাছে যারা দায়বদ্ধ হবেন, যারা সেখানে জবাবদিহিতার ভয় থাকবে। এই জন্য আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, লাউ আন্না বাগলাতান ফি তরিকিল ইরাক, যদি ইরাকের রাস্তা ভাঙ্গা হওয়ার কারণে যদি কোনো একটি খচ্চর হচ্ছে গাধার চেয়ে বড় আর ঘোড়ার চেয়ে ছোট, তৃতীয় একটা প্রজাতি, এই খচ্চর তার পা ভেঙে যায় রাস্তা ভাঙ্গা হওয়ার কারণে, ওমর বলছেন কাল কিয়ামতের দিন আল্লাহর কাছে এই রাষ্ট্রের রাষ্ট্রনায়ক হিসেবে আমাকে জবাবদিহি করতে হবে। আল্লাহ আমাকে জিজ্ঞাসা করবেন, রাস্তাটা ভাঙ্গা ছিল, তুমি রাষ্ট্রের দায়িত্বে ছিলে, তুমি কেন রাস্তাটা ঠিক করে দাও নাই? এইরকম অনুভূতি সম্পন্ন, এইরকম সততা সম্পন্ন একদল মানুষের হাতে যদি আমরা নেতৃত্ব দিতে পারি, এই দেশ পরিচালনার ভার যদি আমরা দিতে পারি, তাহলে আমাদের এই দেশে আমরা সকল মানুষ ঐক্যবদ্ধভাবে নাগরিক হিসেবে, সম্মানিত নাগরিক হিসেবে, যার যার পার্সোনাল বিশ্বাস, ধর্মীয় বিশ্বাস, উপাসনা,
এবং নিজেদের উপাসনালয় সহ সকল কিছু নিজেদের মতো স্বাধীনভাবে এবং অত্যন্ত স্বচ্ছন্দভাবে নিরাপত্তার সাথে নিজের বাড়ির মতো করে তারা আদায় করতে পারবে, তাদের প্রতি কেউ রক্তচক্ষু বা বিরক্তিকর কোনো পরিবেশ সৃষ্টি করতে সাহস পাবে না। এই গ্যারান্টি এই ইতিহাসে এই বিধানের মধ্যে রয়েছে। সুতরাং আমরা যখন আল্লাহর বিধানের কথা বলি বন্ধু, ওই বিধানের কথা বলি যেই বিধান সব মানুষের জন্য প্রযোজ্য। সূর্যের আলো যেমন সকল মানুষের জন্য প্রযোজ্য, পৃথিবীর উৎপাদন সকল মানুষের জন্য সমানভাবে প্রতিষ্ঠিত, মানুষের প্রতি সৎ ব্যবহার, সদাচরণ, সৎভাবে ব্যবসা করা, ন্যায় বিচার পাওয়া ইত্যাদি এই সকল বিধানগুলো যা সকল মানুষের জন্য পাওয়ার অধিকার রয়েছে, আমরা আল্লাহর সেই বিধানের কথা বলি। আমরা আপনাদেরকে ওই বিধানের কথা বলি না যে আসুন আল্লাহর এই বিধান মানলে আপনাকে নামাজ পড়তে হবে, আপনাকে বোরকা পড়তে হবে, অথচ আপনি অন্য ধর্ম বিশ্বাস করেন। এটা হয়তো করতে হবে যে মুসলিম যে ইসলাম ধর্ম বিশ্বাস করে তার জন্য। তো সুতরাং আসুন এরিমেট্রিক দেশ গড়ার স্বপ্ন আমরা দেখতে চাই। এই জন্য আমাদের সন্তানদেরকে সেই সৎ, যোগ্য, দক্ষ এবং জ্ঞানী গুণী হয়ে গড়ে তোলার জন্য আমরা অভিভাবকরা সঠিক সিদ্ধান্ত নেই। ছেলে মেয়েদেরকে সেভাবে তাদেরকে উৎসাহিত করি, সেই পথে তাদেরকে অনুপ্রাণিত করি, তাহলে নিজের প্রতি, নিজের পরিবারের প্রতি, নিজের ভবিষ্যৎ প্রজন্মের প্রতি আমার ইনসাফ করা হবে। তাহলেই আমি তাদের সত্যিকার অর্থে আমার সন্তানের কল্যাণকামী হব। যে সন্তান আমাকে এখানেও যেমন সফলতা দেবে, পরকালেও আমার সন্তান আমার জন্য সফলতার কারণ হবে। আল্লাহ আমাদের সকলকে সেই কথাগুলো বোঝার তৌফিক দান করুন। হাদা ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। বাংলাদেশ ইসলামী